লর্ড শান্ত দলের জন্য নাকি বোঝা। কত মানুষ কতবার না শান্তকে নিয়ে এই ট্রোলিংটা করেছেন। শান্ত একটা ম্যাজেস্টিক বা ম্যাজিক্যাল ক্যাপ্টেন, এই কথাটা অনেকে মানতেই চান না। তবে দিনকে দিন যাচ্ছে আর শান্ত কিন্তু তার ক্যাপ্টেন্সির যে ব্রিলিয়ান্সটা সেটা কিন্তু প্রুভ করছেন বারবার প্রতিবার। এই যে আজকের ম্যাচে আমরা যে জয়টা পেয়েছি, যতটুকু কৃতিত্ব নাহিদ রানার, তার থেকেও কিন্তু বেশি কৃতিত্ব আমি দিব নাজমুল হোসেন শান্তর। কারণ শান্তর ক্যাপ্টেন্সি একদম রাইট টাইমগুলোতে তিনি যে বোলিং চেঞ্জগুলো করেছেন, সেই কারণেই যে উইকেটগুলো পড়েছে, যদি দেখেন শান্তর এক্সট্রিমলি অ্যানিমেটেড জেস্টার বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি, সেটাই কিন্তু আজকে টেস্ট ম্যাচের সব থেকে কি হাইলাইট বা কি পয়েন্ট আমার কাছে মনে হয়। এখানে একটা কথা বলে রাখি, রেজওয়ান কি তার দেশে ঢুকতে পারবেন? লিটন দাস যে উইকেটের পেছন থেকে বলছিলেন ওর রেপুটেশন খারাপ, ওকে তাড়াতাড়ি আউট করে দিতে হবে, ওই মিস্টেকটা করবে, ওই চাপটা নিতে পারবে না, তাকে আউট করে দাও, ওর রেপুটেশন ওই দেশে কিন্তু খারাপ। এইটা যতটা আমাদেরকে আনন্দ দিয়েছে, তার থেকে বেশি আনন্দ দিয়েছে কোন জিনিসটা জানেন? গতকাল যখন সালমান আলী আগা প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন 260 রান টার্গেট যদি তারা পায়, তারা ইজিলি চেস ডাউন করে ফেলবে, সেটার জন্য তাদেরকে বেশি ভোগান্তি পোহাতে হবে না। সালমান আলী আগা ম্যাচের রেজাল্টটা বাংলাদেশ কিন্তু জিতে নিয়েছে 104 রান করে। পাকিস্তান সেখানে মুখ থুবড়ে পড়েছে। এবং কি দুর্দান্ত টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিকেট, আই সেইড ইট টাইম অ্যান্ড এগেইন। আমি এইটা নিয়ে কন্টেন্ট গত বছরও করেছি, বানিয়েছি। 2024 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে, পাকিস্তানের মাটিতে যখন নাকি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল, এখন পাকিস্তান ভার্সেস বাংলাদেশের টেস্টের রেকর্ড পরপর 3টা টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। আজকের এই যে টেস্টটা শেষ হলো মিরপুরে, এই টেস্টটা শুরু হওয়ার আগে বাংলাদেশ কিন্তু ফেভারিটের তকমা নিয়ে খেলতে নেমেছিল। প্রথম দিন শেষে যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছিলাম মর্নিং শোজ দ্য ডে, উইচ মিনস টেস্টের ফার্স্ট দিন কিন্তু ডিসাইড করে দিয়েছিল এই টেস্টের মোড় কোন দিকে যাবে, এবং সেখানে দুর্দান্ত চ্যাম্পিয়ন মেন্টালিটি শো করে কিন্তু আজকের এই টেস্টটা বাংলাদেশ জিতে নিয়েছে। কৃতিত্ব, টেস্ট ক্রিকেট কিন্তু একজনের দ্বারা হয় না, প্রতিটা সেশন বাই সেশন খেলতে হয়। সেখানে পাকিস্তানের কাছে মাত্র পাওয়ার মতন ছিল সেকেন্ডে, এছাড়া কিন্তু পাকিস্তানের কাছে পুরো টেস্ট জুড়ে কিছুই ছিল না। বাংলাদেশ পারবে কি পারবে না সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল গতকালকে, যে এই টেস্টের ম্যাচটার রেজাল্ট আসবে, পাকিস্তান জিতবে নাকি বাংলাদেশ জিতবে, নাকি টেস্ট ম্যাচটা ড্র হয়ে যাবে। কারণ বৃষ্টি আমাদেরকে প্রায় 1.5 দিনের মতো কিন্তু খেলা হতেই দেয়নি। তার সাথে আরও ইপস অ্যান্ড বাটস ছিল, অনেক ইকুয়েশনস ছিল, সব কিছুকে দূরে ঠেলে দিয়ে বাংলাদেশ ওখানে আজকে ব্যাট করতে নামে কিছুটা পজিটিভ ইন্টেন্টে ব্যাট করেছিল। নাজমুল হোসেন শান্ত তিনি আবারও প্রমাণ করে দিলেন যে এই টিমে সাকিব, মুশফিক বা তামিম ইকবাল পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ যদি চিন্তা করতে পারি বা ভাবতে পারি কাউকে, একজন লিটন দাস, তাহলে একজন নাজমুল হোসেন শান্ত। হয়তোবা তারা ওই রকম কনসিস্টেন্ট ছিলেন না, বাট দিন যাবে এবং তারা কনসিস্টেন্ট হবেন। কারণ তারা যখন নাকি দায়িত্ব নিতে শিখছেন, এই দায়িত্বটাই কিন্তু তাদেরকে আরও বেশি ম্যাচিওর করে তুলছে, এবং আরও বেশি এক্সপিরিয়েন্স যখন হচ্ছেন আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু এখন শান্তর 9 নম্বর সেঞ্চুরিটা আজকে কিন্তু ইজিলি 10 নম্বর সেঞ্চুরিটা হয়ে যেতেই পারত। এর আগে কিন্তু শান্তর রেকর্ড রয়েছে যে দুইটা টেস্ট, একটা আফগানিস্তানের সাথে এবং একটা শ্রীলঙ্কার সাথে, দুইটা টেস্টেরই কিন্তু 2 ইনিংসে শান্ত সেঞ্চুরি রয়েছিল। 3টা টেস্টে 2টা ইনিংসে সেঞ্চুরির রেকর্ড রয়েছে মাত্র 3টা ব্যাটারের এই পৃথিবীতে, এই টেস্টের ইতিহাসে। রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নারদের সাথে আরেকজন কিন্তু হতে পারতেন শান্ত। মাত্র 13টা রানের জন্য তিনি আজকের তার শিওর শট, আজকের সেকেন্ড বা তার ক্যারিয়ারের 10th সেঞ্চুরিটা পাননি শান্ত। একটা বলে নোমান আলীকে যখন নাকি রিভার্স সুইপ করতে গিয়েছিলেন, বলার লাইন মিস করেন, এলবিডব্লিউ হয়ে শান্ত আউট হয়ে যান। ওইটা একটু আমাদেরকে যতটা নাকি ডিজার্টেড বা ডিসঅ্যাপয়েন্টেড করেছিল, কষ্ট লেগেছিল, সেই কষ্টটাকে ভুলিয়ে দেন। কারণ শান্ত ম্যাচ শেষে কিন্তু বলেছিলেন হি ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট, যে ওই সময় ডিক্লারেশনটা যে দিয়েছিলেন 240 রান করেছিল বাংলাদেশ 9 উইকেট হারিয়ে, ওই সময় কিন্তু শান্ত বলেছিলেন যে তিনি কনফিডেন্ট ছিলেন তার বলাররাই ম্যাচটা বের করে আনতে পারবে। পাকিস্তান কিন্তু একটা স্টেডি স্টার্ট করেছিল, যদিও নাকি ইমামুল হককে ট্র্যাপ করেছিলেন তাসকিন আহমেদ, তার যেই অফ স্টাম্পের করিডোরে বল করতে করতে ওইখানে কিন্তু আউটসাইডে যে যখন ইমামুল হক আউট হয়ে যান, এরপরে কিন্তু আবদুল্লাহ ফাজাল এবং আজান আওয়াইজের মধ্যে একটা পার্টনারশিপ হয়। আজান ওয়াইজ কিন্তু হি ওয়াজ গোয়িং গুড, ফার্স্ট ইনিংসে সেঞ্চুরিয়ান, তাকে আউট করে দেওয়া হয়। এবং এরপরে ফাজাল এতটা লাকি,
এতবার তার লাক ফেভার করেছে। একবার মিরাজের বলে স্টাম্পে বল লাগলো, বেলসও নড়লো না, স্টাম্পের লাইটও জ্বললো না, বেঁচে গেলেন। একবার রান আউট থেকে বেঁচে গেলেন। এভাবে করতে করতে তিনি কিন্তু তার একটা সুন্দর ইনিংস খেলেছেন, একটা 50 তিনি করেছিলেন, এবং তিনি এবং সালমান আলী লাগা কিন্তু ভালোভাবে আগাচ্ছিলেন। তখন কিন্তু একটু কনফিউজড আমরা ছিলাম যে টেস্টটাকে ড্রর দিকে যাচ্ছে কিনা। তবে রান রেট কিন্তু পাকিস্তানের ভালো ছিল ওই সময়টাতে, 3.9 বা 4.1 করে রান রেট ছিল। সো পাকিস্তান কিন্তু 2-3টা উইকেট হারালো, তাদের রান রেটটা ঠিক রেখেছিল। ওই সময়ই ব্রেক থ্রুটা আসে যখন নাকি তাসকিনের বলে, এবং দেখেন এখানে কিন্তু শান্তর ক্রেডিট, ফুল ক্রেডিট শান্তর। ওই সময় কিন্তু চেঞ্জ করে, বোলিং চেঞ্জ করে কিন্তু তাসকিনকে নিয়ে আসা হয়, এবং তাসকিন সালমান আলী লাগাকে সেই কাট শটে তিনি কিন্তু ফার্স্ট ইনিংস আউট হয়েছিলেন। সেই কাট শট করতে গিয়ে কিন্তু সাদমান ইসলামের ক্যাচে আউট হয়ে যান সালমান আলী আগা। এবং এরপরের পুরো পার্টটাতে যতটুকু ক্রেডিট আপনি মিরাজকে দিবেন, তাইজুলকে দিবেন, তবে সেখানেও ক্রেডিটটা কিন্তু শান্তকে দিতে হবে। কারণ তিনি যখন কিনা একটা স্টেডি পার্টনারশিপ চলছিল সাউথ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের ভেতরে, তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এই পার্টনারশিপটা যদি টিকে যায় তাহলে পাকিস্তান এই ম্যাচটা ড্র করে ফেলতে পারে। আবার পাকিস্তানের এই পার্টনারশিপটা যদি ব্রেক হয়ে যায় তারপরে কিন্তু কোনো স্পেশালাইজড ব্যাটার নেই। সো ওইটা কিন্তু সুযোগ ছিল, যে সুযোগটাকে কাজে লাগানোর জন্য শান্ত কী করেছেন, নিয়ে আসলেন আমাদের গতিদানব, রিয়েল গতিদানব নাহিদ রানাকে। নাহিদ রানার আগুনে পুরো ছারখার হয়ে যাচ্ছে একের পর এক টিম, যে কোনো ফরম্যাট হোক না কেন তিনি তার ঝলক দেখিয়ে যাচ্ছেন। যদিও বাংলাদেশের T20 মাত্র একটা খেলেছেন, তবে আমি যদি বলি ওডিআই সিরিজে যেভাবে করে তিনি পাকিস্তানকে কাঁপিয়ে দিচ্ছিলেন, যেভাবে করে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে কাঁপিয়ে দিচ্ছিলেন, যেভাবে করে তিনি জ্যামাইকানে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তিনি 5টা উইকেট পেয়েছিলেন, আজকে তিনি তার ক্যারিয়ারের বেস্ট ফিগারটা নিয়ে নিলেন। আজকে তিনি 5টা উইকেট পেয়ে গেলেন। আজকে নাহিদ রানা ওই 5th ডেতে এসে লাস্ট সেশনে যেভাবে করে তিনি আগুন ঝরা পেস বোলিং করেছেন, এইটা বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের একটা বলারকে এইভাবে বোল করতে পারা বা দেখতে পারাটা ছিল ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বিশ্বাস করেন, ছোটোবেলায় যখন নাকি শোয়েব আক্তারকে দেখে বড় হয়েছি, তখন শোয়েব আক্তারকে ওই যে গতির ঝড় তুলতে দেখতে পারাটা যেমন একটা অন্য লেভেলের থ্রিল বা এক্সাইটমেন্ট কাজ করতো। বর্তমান সময়ে এসে কিন্তু আপনি যতই বলেন মিচেল স্টার্ক বা XYZ অন্য কারোর কথা, তবে নাহিদ রানার পেস দেখলে যেন মনে হয় অন্য বাকিরা সবাই যেন সেখানে ফেল মেরে যান। এটা হয়তো বা নিজের দেশের সম্পদ বলেই বা নিজেদের ভিতরে একটা আপন ফিল থাকে, সেজন্যই হয়তো বা নাহিদ রানাকে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে। নাহিদ রানার সামনে আজকে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান, যেভাবে করে সাউথ শাকিলকে ড্রাইভ করতে বাধ্য করলেন। ওই লেন্থে বলটা ছিল আউটসাইড দ্য অফ স্টাম্পে, হালকা ডেভিয়েশন ছিল বলটাতে, বলটা বেরিয়ে যাচ্ছিল, ড্রাইভ করতে গেলেন, স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সাউথ শাকিল। মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা ছিল একটা মাস্টারপিস। মোহাম্মদ রিজওয়ান ভেবেছিলেন ওই সময় নাহিদ রানার বল সুইং হবে না, কোনো স্ট্রেইট ডেলিভারি যাবে, সেইখানে রেজওয়ানের ক্যালকুলেশন যে এতটা ভুল ছিল। এবং ওই যে লিটন যেটা বলেছিলেন না যে ওর রেপুটেশনটা খারাপ, ওর রেপুটেশন আসলেই খারাপ, কারণ এভাবে কিন্তু রিজওয়ানের উইক জোনটাই ওইটা, রিজওয়ানকে এভাবে করে কন্টিনিউসলি বা রেগুলার বেসিসে কিন্তু আউট হতে রিজওয়ানকে দেখা যায়। বাট এতটা ব্রেইন ফেইডেডভাবে যে তিনি আউট হয়ে যাবেন সেটা কিন্তু ওই সময়টাতে বোঝা যায়নি। যেভাবে করে আউটসাইড দ্য অফ স্টাম্পের একটা বল ইন সুইং করে ভিতরে ঢুকছে, এই ভেতরে ঢোকা বলের এগেনস্টেই কিন্তু রেজওয়ানের সব থেকে বড় উইকনেস রয়েছে। এইভাবে করে রেজওয়ান আগেও আউট হয়েছেন, বাংলাদেশের সাথেই আউট হয়েছেন, সেটা ছিল হোয়াইট বল ফরম্যাটে। এবার রেড বল ফরম্যাটে বলের লাইন মিস করলেন, বলটাকে লিভ করে দিলেন, বলটা ঠিক সোজা ঢুকে গেল, বল স্টাম্প ভেঙে দিল। রেজওয়ান যখন আউট হয়ে যান তখন এক অর্থে আমরা শিওর হয়ে গেছিলাম যে এই টেস্ট পাকিস্তানের পক্ষে বাঁচানো সম্ভব না, শুধুমাত্র সময়ের ব্যাপার, বাংলাদেশ কখন ম্যাচটা জিতে যাচ্ছে। এবং সেটাই হলো। নোমান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস তারা তো রীতিমতন কাঁপাকাঁপি করছিল, তাদের পা থরথর করে কাঁপছিল। নাহিদ রানার বোলিং কিন্তু আজকে ওই সেশনটাতে এতটাই ভয়ানক ছিল, ফুল ডেডিকেশন দিয়ে, ফুল রিদমে, ফুল পেসে 148-149 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখন নাকি নাহিদ রানা বল করছিলেন, দে হ্যাড গট নো আনসার। এবং সেটি কিন্তু দেখা গেল যখন নাকি নোমান আলী তিনি যখন বলের লাইন মিস করলেন, LBWর অ্যাপিল হলো, আম্পায়ার আউট দিলেন না। নাহিদ রানা কিন্তু তখন শান্তকে ডিরেক্ট বলেছিলেন বলে কিন্তু কোনো হাইট ছিল না, এটা আউট হবে। যখন DRS নেওয়া হলো, নোমান আলী আউট হয়ে গেলেন। মোহাম্মদ আব্বাস খুব কষ্টে তিনি শরীর দিয়ে হেলমেটে গ্রিলে লেগে বল ডিফেন্ড করছিলেন। তবে যখন শাহিন আফ্রিদি স্ট্রাইক পেলেন, একটা লাফিয়ে ওঠা বল, তিনি জানতেন গ্লাভসে হিট করেছে, তারপর রিভিউ নিলেন, লাভ হলো না, পাকিস্তান অল আউট হয়ে যায়, বাংলাদেশ 104 রানে জিতে যায়। এবং নাহিদ রানা আজকে তার ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগারটা তার হয়ে যায় টেস্টে। সো বাংলাদেশের যেই অসাধারণ একটা জয়,
বাংলাদেশ যেভাবে করে ডমিনেট করে খেলেছে এটা কিন্তু অনেক দিন ধরে মনে থাকবে। দেশের মাটিতে ওই ড্যাম পিচে যতগুলো টেস্ট ম্যাচ আমরা জিতেছি, ওই যেভাবে করে নিজেদের পছন্দ মতন পিচ বানিয়ে প্রতিপক্ষকে আমরা একদম পুরো চেপে ধরে যেভাবে করে নাকি বল হাঁটুর উপর উঠতো না সেইভাবে জিততাম, ওই টেস্টগুলোকে আসলে কোনোভাবে আমি কাউন্ট করতে চাই না। বাট যদি বলি স্পোর্টিং পিচে এত ভালো উইকেটে দেশের মাটিতে, এটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট উইন ফর বাংলাদেশ। এবং ফাইনালি আমি আবারও বলতে চাই, টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিকেট। সমানভাবে বলতে চাই যে বাংলাদেশের ভালো সময়কে বাংলাদেশকে যেভাবে আমরা সাপোর্ট দিব, বাংলাদেশের খারাপ সময়ে যাতে আমরা সমানভাবে সাপোর্ট দিয়ে যাই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।